আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশে ব্যাপক হামলা চালালো দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এরপর জানিয়ে দেব আবারও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, সাজাচ্ছে নতুন কৌশল। চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এদিকে মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দিয়েই পুতিনকে সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 15 জুলাই এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি বিমান বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানে। ইসরায়েলের দাবি, উত্তরের সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে সাম্প্রতিক বেদুইন ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয়, যাতে বহু প্রাণহানি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার নতুন সরকার সেখানে সেনা পাঠায়। তবে ওই বিমান বাহিনী সংঘর্ষ থামাতে গিয়ে উল্টো লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা আরও বাড়ে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরিয়ে ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোট নতুন সরকার গঠন করে। নতুন সরকারের বিরুদ্ধে এটি ইসরায়েলের প্রথম সরাসরি হামলা। ইসরায়েলের সীমান্তবর্তী একটি সিরিয়া ভূখণ্ড সুয়েদা, এই এলাকায় সংখ্যাগরিষ্ঠ দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে তেল আবিবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা বরাবরই দ্রুজের নিরাপত্তা অজুহাতে সেখানে হস্তক্ষেপের চেষ্টা করে। সুয়েদা এলাকাটি সিরিয়ার দ্রুজের প্রধান ঘাঁটি হয়, সেখানে সহিংসতা ছড়ালে ইসরায়েল উদ্বিগ্ন হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নতুন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমিত কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। লক্ষ্য ছিল সীমান্ত উত্তেজনা কমানো, কিন্তু মঙ্গলবারের বিমান হামলায় এই আলোচনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করে। একই দিনে ইসরায়েল লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা চালায়। অঞ্চলটি ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। লেবাননের কর্মকর্তারা বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত করতে ইসরায়েল ধারাবাহিক চাপ তৈরি করছে। নভেম্বর মাসে লেবাননের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ শেষে একটি হালকা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অন্যতম শর্ত ছিল হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ। কিন্তু এই চুক্তি এখনও হুমকির মুখে। ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েলের কাটস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, এই হামলায় হিজবুল্লাহ এবং লেবাননের সরকার উভয়ের জন্য একটি স্পষ্ট বার্তা। ইসরায়েল তার সামরিক শক্তি পুনর্গঠনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিক্রিয়া জানাবে। সব মিলিয়ে ইসরায়েল, সিরিয়া এবং লেবাননের মধ্যে জটিল রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি বর্তমানে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষত সিরিয়ার দ্রুজ অঞ্চল ও লেবাননে হিজবুল্লাহর উপর একযোগে হামলা ইঙ্গিত দিচ্ছে সামনে আরও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা কতটা ফলশ্রুত হবে এখন সেটি দেখার বিষয়। টানা 12 দিনের তীব্র সংঘাত শেষে বর্তমান ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল এটি। সাম্প্রতিক এ যুদ্ধে ইসরায়েলের লাগাতার হামলায় 9 শতাধিক মানুষ মারা গেছে ইরানে। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধান সহ অন্তত 24 জন শীর্ষ কমান্ডার ও 14 জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে দেশটি। শুধু তাই নয়, ইরানের কোমর একেবারে ভেঙে দিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও রাখা হয়েছিল টার্গেটে। সংঘাতকালে পেজেশকিয়ানকে হত্যা করতে অন্তত 6টি বোমা ছুঁড়েছিল ইসরায়েল। এমন অবস্থায় দখলদারদের উপর ভরসা করতে পারছে না তেহরান। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে ইরান। দেশটির প্রতিরক্ষা ব্রিগেড জেনারেল আজিজ নাসিরউদ্দিন জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিতে তেহরানের আস্থা নেই। তাই নতুন কোনো অগ্রাসী পদক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আমরা একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রেখেছি। তুরস্কের প্রতিমন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে সোমবার আলাপরচিতায় ইরানের প্রতিমন্ত্রী বলেন, ইসলামী প্রজাতন্ত্র অঞ্চল জুড়ে যুদ্ধ ও অস্থিরতা ছড়াতে চায় না। তবে কেউ যদি অগ্রাসনের পথে হাঁটে তাহলে ইরান কড়া ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। আমরা যুদ্ধবিরতিতে আস্থা রাখতে পারি না, তাই সম্ভাব্য অগ্রাসনের প্রতিটি রূপের জন্য আমাদের প্রস্তুত পরিকল্পনা রয়েছে। জবাবে তুর্কি প্রতিমন্ত্রী গুলার
মুলার বলেন, আমরা যুদ্ধবিরতির বিষয়ে স্পষ্ট, পাশাপাশি মনে করি পরমাণু আলোচনা এমন একটি যৌক্তিক চুক্তির মাধ্যমে শেষ হওয়া উচিত যা ইরান ও গোটা অঞ্চলের উপকারে আসবে। একই দিনে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিনের সঙ্গেও টেলিফোনে কথা বলেন জেনারেল নাসির জেদ। তিনি ইরানের উপর আরোপিত অন্যায় যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের অগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার 15 জুলাই বেজিংয়ের শির সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। পরে এক্সের এক বৈঠকে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এক পোস্টে জয়শঙ্কর লিখেছেন, আমি তাকে আমাদের ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেছি। আমরা এই বিষয়ে আমাদের নেতাদের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। মূলত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি সম্মেলনে যোগ দিতেই চীনে রয়েছেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সোমবার তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর তিনি বলেছিলেন, ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকাধীন তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার 15 জুলাই সকালে হামলা চালানো হয়। হামলার পর তেল ক্ষেত্রে কার্যকর্তা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন এই কোম্পানি। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলাটি হয়েছে দুহক প্রদেশের সাংসাদ তেল ক্ষেত্রে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। তারা বলেছেন, কুর্দিস্তানের অর্থনীতির অন্যতম ভিত্তি এই তেল ক্ষেত্র, যাকে উদ্দেশ্য প্রণীতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এই হামলার একদিন আগেই পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে এই ধরনের ড্রোন হামলা হয়, যেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন। ওই ঘটনায় আরও কুর্দিস্তানের নিরাপত্তা হুমকি বাড়তে থাকে। সাংসার তেল ক্ষেত্রে পরিচালিত মার্কিন কোম্পানির HKN এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টার দিকে তাদের ওই উৎপাদন স্থাপনায় বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং সতর্কতা অংশ হিসাবে পুরো তেল ক্ষেত্রে কার্যকর বন্ধ করে দেয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। HKN আরও জানায়, যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে ততক্ষণ সারসাং তেল ক্ষেত্রে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হবে না। আগামী 50 দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি। ন্যাটোর মাধ্যমে কিয়েভে নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনাও তুলে ধরেন ট্রাম্প। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। শুরুতে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, কিন্তু গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা আরও ট্রাম্পের ক্ষোভ বাড়িয়ে দেয়। ট্রাম্প বলেন, যদি 50 দিনের মধ্যে রাশিয়ায় কোনো সমাধান না আসে তাহলে খুব শীঘ্রই অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক হবে প্রায় 100% এবং এগুলো হবে সেকেন্ডারি ট্যারিফ। রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারিত্বের উপর জারি করা হবে, যাতে বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ে। ট্রাম্প আরও বলেন, পুতিন সবাইকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমাকে ধোঁকা দিতে পারেনি। আমি তাকে একজন খুনি বলতে চাই না, তবে তিনি একজন কঠোর লোক। বছরের পুরো বছর ধরে এটি প্রমাণিত হয়েছে যে তিনি একটি ক্লিনটন, জর্জ বুশ ও ওবামা, বাইডেন সহ 4 মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়েছেন, তবে আমাকে ধোঁকা দিতে পারেননি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার উপর একেবারেই খুশি নই, তবে সব কিছু এখন শেষ হয়ে যায়নি। বৈঠক ট্রাম্প ও রুটের একটি চুক্তিও ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, ন্যাটো সামরিক জোট যুক্তরাষ্ট্র থেকে টেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিপুল পরিমাণ অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করবে এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত বিবরণ করা হবে। ন্যাটোর প্রধান ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এর মানে হলো ইউক্রেন বিপুল পরিমাণের সামরিক সরঞ্জাম পাবে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।